হাসির চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আক্তার পলি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা প্রায় 2000 সদস্য নিয়ে কাজ করছে। সো এই সংস্থাটি কিভাবে কাজ করছে এবং শুরুটা কিভাবে হয়েছিল এই সংস্থার, এখন কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? একেবারে ছোটবেলা থেকেই আমার, যেহেতু আমি একজন নারী, আমার নারীদের প্রতি হচ্ছে নারীদেরকে সঙ্গে নিয়ে কাজ করাটা আমার বলেন যে শখ, ইচ্ছা, বা মানে এক কথাই হচ্ছে মানুষের যে একটা মানে লক্ষ্য থাকে যে তার এগিয়ে যাওয়া, মানে অন্যদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া, সেই বিষয়টা নিয়ে চিন্তা করেই আসলে খুব ছোটতেই আসলে নারীদের যে কোনো কষ্টসাধ্য কিছু হলে বা বিপদে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো তারপরে তো আসলে যেটা হয় আর কি, মেয়েদের লেখাপড়া, তারপরে বিয়ে, একেবারেই বাচ্চা নিয়ে সংসার জীবন শুরু। তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে কোভিডের ঠিক আগ মুহূর্তেও আমরা কিছুটা শুরু করেছিলাম, তারপরে আবার কোভিড পরিস্থিতিতে আসলে বুঝিয়ে দিয়েছে যে আসলে শুধুমাত্র যে মানে মানবতার দিক থেকে দেখলে দেখা যায় যে আমাদের যে পরিমাণ মানে কষ্ট দেখেছি মানুষের, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, এখন আসলে আমাদের কাজ করতে হবে সমাজের জন্য কিছু। তো সেই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়েই আসলে আমরা করোনার সময় অনেক নারীদেরকে নিয়ে কাজ শুরু করেছি এবং তারপর থেকে আসলে যখন হয় না যে আসলে নারীরা একত্রিত হলে আসলে অনেক কিছু করা সম্ভব, তো সেই জায়গা থেকে যখন আমরা শুরু করেছিলাম প্রতিষ্ঠা লগ্নেই আসলে আমাদের যিনি সেক্রেটারি ছিলেন আঞ্জুমানারা, তো তিনি আসলে যথেষ্ট হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানটা দাঁড় করার জন্য। পাশাপাশি আসলে এলাকার অনেক প্রতিনিধিরা থাকে, তো তারাও আমাদেরকে কিন্তু মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটা শুরু করার জন্য। তো সেই জায়গা থেকে আসলে শুরু করা হয়েছে। তো আস্তে আস্তে আসলে এখন 2000-এরও প্লাস হয়েছে। কারা কারা এই সংস্থার সদস্য রয়েছে? আসলে বেসিক্যালি আমরা আসলে চেয়েছিলাম যে প্রত্যেকটা নারী যেন তারা আসলে উদ্যোগ গ্রহণ করে। আমাদের এখানে আসলে যারা চাকরি করে তারাও আসলে উদ্যোগ গ্রহণ করেছে, কারণ অনেকে শিক্ষকতা পেশার মানে সম্মানিত একটি পেশার সাথে জড়িত, তারাও দেখা গেছে যে তাদের উদ্যোগ গ্রহণ করেছে। কেউ হয়তো 3 পিস নিয়ে শুরু করেছে, কেউ শাড়ি নিয়ে শুরু করেছে, এরকম। এছাড়াও আমরা যেটা করেছি যে অনেক বিধবা, তারপর অনেক ডিভোর্স যাদের হয়ে গেছে, এ সকল নারীদেরকে আসলে আমরা উদ্বুদ্ধ করেছি, তাদেরকে বিভিন্ন ট্রেনিং করিয়েছি যে আসলে মানে মানসিকভাবে যেন তারা ভেঙে না পড়ে। তো সেজন্য আমরা যেটা করেছি যে তাদের মানসিক ভাবে যাতে ভেঙে না পড়ে সেটার জন্য আমাদের কাউন্সেলিং করা হয়েছে। পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যারা মোটামুটি সফল উদ্যোক্তা, তাদের থেকে আমরা প্রোডাক্ট নিয়ে তাদের কাছে দিয়েছি যে আপনি সেল করে এতে আপনারও একটা আয়ের উৎস তৈরি হবে বা আপনিও পরিবারের একজন আয়ের উৎসকারী হতে পারেন। তো এভাবেই আসলে আমাদের যাত্রা শুরু। এছাড়াও আপনার আরেকটি সংস্থা রয়েছে যেটির নাম হচ্ছে সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি। এটা নিয়ে আপনার কর্মপরিকল্পনা কি এবং এই সংস্থা তৈরি করার পেছনের কারণটা কি? আচ্ছা, সংস্থাটা আগে বলি, তারপরে হচ্ছে লিমিটেডের বিষয় আসি। কারণ সংস্থাটা আসলে মানে আমরা সর্বস্তরের সকল নারীদের নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করেছে। আর যেটা লিমিটেড সেটা হয়েছে যে যারা সাধারণত উৎপাদনের সাথে জড়িত, ধরেন মোটামুটি সফল উদ্যোক্তা যারা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা হচ্ছে এই সমিতিটা গঠন করেছি। এটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রেজিস্টারভুক্ত একটি প্রতিষ্ঠান। আমরা মানে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা একটা মার্কেট নির্মাণ করব, যেখানে কিনা মার্কেটের পাশাপাশি তাদের আবাসিক ব্যবস্থাপনাও থাকবে। এখানে আমরা এসিডদগ্ধ নারী, পাশাপাশি হচ্ছে বিধবা এবং ডিভোর্সি, তাদেরও যেন থাকার ব্যবস্থা হয়। অনেক সময় দেখা গেছে যে একজন নারীকে যখন ডিভোর্স দেওয়া হয় ওই সময়টা হয় কি, তারা কিন্তু বাবার বাড়িতেও বেশি দিন থাকতে পারে না। তো তাদের সাপোর্ট, তাদের থাকার একটা স্থান, এই ধরনের চিন্তাভাবনা করেই আমরা মানে সরকারিভাবে আমরা আবেদন করেছিলাম। তো সেটার এখনও কাজ চলমান। আমরা একটি বর্তমানে আমরা ওখানেই অবস্থান করছি। সরকারিভাবে আমাদের সরকারের যে অর্পিত সম্পত্তিগুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে আমরা আবেদন করার মাধ্যমে আমরা যে জায়গাটা পেয়েছি ওখানে অলরেডি আমরা অফিস এবং শোরুমের কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা আছে যে এটা হচ্ছে মার্কেট প্লাস হচ্ছে আবাসিক ভবন করার।
আচ্ছা, বাহ, চমৎকার একটি পরিকল্পনা। আপনি যে নারীদের জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, আসলে আপনার জীবনে কি এরকম কোনো আসলে আপনি দেখেছেন কিনা বা ঘটনা ঘটেছে কিনা যেটা থেকে নারীদের উপর বা নারীদের এই যে কষ্টের জায়গাটা আপনি বুঝছেন, এটির পিছনে কারণ কি? আপনাকে কখন ভাবিয়েছে নারীদের এই কষ্টগুলো? আমার হচ্ছে জন্ম উত্তরবঙ্গে, আমার হচ্ছে রংপুর সদরে মানে আমার বেড়ে ওঠা, আমার মানে শৈশব সব কিছুই ওখানে। তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে, আপনারা হয়তো অনেকেই জানেন যে ওখানকার পরিস্থিতি আগে কীরকম ছিল, যেটাকে বলা হয় যে মঙ্গাপ্রীত একটা এলাকা। তো সেই জায়গায় আমরা দেখতাম যে মানে খুব যে ভালো পরিবার, সেখানেও আমরা দেখেছি যে মানে হাজব্যান্ড এসে বলতো যে ভাত রান্না হয়নি কখন, মানে এখনও রান্না হয়নি কেন। তো সেই জায়গা থেকে নারীদের নির্যাতন করা হতো। তারপরে হচ্ছে তাদের কাজটাই ছিল হচ্ছে যে নারীরা হচ্ছে একটা মেশিন, শুধুমাত্র তাদের পরিচালনা করার জন্যই হচ্ছে সব কিছু করবে। কিন্তু নারীরা যে আসলে একটা সম্মানের জায়গা, যেখানে আসলে ইসলামই বলা হয়েছে যে নারীদের সম্মানটা কত উপরে। আপনারা জানেন যে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। তো সেই জায়গা থেকে নারীদেরকে আসলে কতটুকু সম্মান দেওয়া হচ্ছিল। তো সেই জায়গাগুলো থেকেই আসলে ছোটোবেলা থেকে এটা খুব কাজ করতো। আর আপনি যেটা বললেন যে আমাকে কেন ভাবালো, বা আবার অনেক সময় দেখা যায় যে অনেক ভালো একটা ফ্যামিলিতে আপনার বিয়ে হয়েছে, মানে এটাকে আমরা বলতে পারি যে ধনী পরিবারে বিয়ে হয়েছে, আপনার কিছু করতে হবে না এরকম। তো আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, আর আমার বিয়ে হয়েছে আমি বলবো উচ্চবিত্ত পরিবারেই আমার বিয়ে হয়েছে। তো সেখান থেকে আমি যেটা দেখেছি এবং শিখেছি, আমাকে পরিবারের সবাই অনেক সাপোর্ট করতো, পছন্দ করতো, এখনও সেটা করে, কিন্তু কোথায় একটা মানে তারতম্য বোঝা যেত। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হতো যে সবাই যেহেতু চাকরিজীবী বা কেউ তার নিজের উদ্যোগ নিয়ে পরিচালনা করছে, আসলেই তো আমি পিছিয়ে আছি, আসলেই তো আমার কিছু করা উচিত। এই জায়গাগুলো তো আমি ছোটোবেলা থেকে ফেস করে আসছি, দেখে আসছি। তো সেই জায়গা থেকেই আসলে আমি পরে চিন্তা করলাম, এবং কোভিড পরিস্থিতি আসলে আমার একদম মানে উন্মোচনার দ্বার যেটা বলে, সেটা আসলে আমার মানে খোলা হয়েছে যে এরকম মানে আমার হাজব্যান্ড প্রায় হচ্ছে 10 মাসের মতো ওর স্যালারি মানে বন্ধ ছিল। ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে আসলে পরিবারটা কি এবং আয়ের উৎসটা আসলে কি। মানুষের যে উৎস না থাকলে, আয়ের উৎস না থাকলে তার জীবনযাপন কত কঠিন হয়ে যায়। এবং পরিবারের এই যে আমরা বললাম উচ্চবিত্ত পরিবারে, তখন ভাই বোন বলেন বা শ্বশুর শাশুড়ি বলেন, বাবা মা বলেন, একটা সময় আসলে কেউই পাশে থাকতে চায় না। তো আসলে আমাদের ঠিক ওই রকম সময় একটা কঠিন দুঃসময় গিয়েছিল, তখনই আমি উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমার মনে হয়েছে যে আমি আমার জায়গা থেকে যেটা ফেস করেছি, আমার মতো এরকম হাজারো নারী আছে। তো তাদের জায়গা থেকে তাদের একটা সুনিশ্চিত মানে জায়গা চিন্তা করেই আসলে মূলত আমার এই কাজ করা। বাহ, চমৎকার একটি উদ্যোগ আপনার। আপনি এনআরপি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা, পাট, লেদার এবং আলু নিয়ে কাজ করছেন। আসলে এই ধরনের প্রোডাক্টগুলি কেন বেছে নিলেন? আমরা সাধারণত জানি যে আলু আমাদের দেশে মানে খাদ্যশস্যের মধ্যে একটা, তো সেই জায়গা থেকে মানে ধান, গম এবং পাটের পরেই হচ্ছে আলু মানে আমাদের খাদ্যশস্যের মধ্যে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আলু নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। এটা আর একটা ভালো একটা আয়ের উৎস তৈরি হবে এবং অনেকের কর্মসংস্থান হবে। আর যেহেতু আসলে মুন্সিগঞ্জের পাশাপাশি হচ্ছে আলু ভালো উৎপাদন হয় হচ্ছে রংপুরে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সেই জায়গা থেকে আসলে আমি ওখানে কাজ করেছি। এবং কৃষকদের নিয়ে শুধু আমি কাজই করিনি, আমরা সাধারণত যেটা দেখি, আমরা মহিলা কিষানীদেরকে ওইভাবে মূল্যায়ন করি না। আমরা মহিলা কিষানীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, একটা নারী যখন মাঠে কাজ করে তাকে দেখবেন যে মাটির মধ্যে অনেক নুড়ি থাকে, সেগুলো বাছতে হয়, অনেক সময় দেখা গেছে হাতটা তার কেটে যায়, বা ধরেন অ্যাক্সিডেন্টলি নারীদের শারীরিক অনেক বিষয় থাকে। তো দেখা গেছে মান্থলি যে বিষয়গুলো থাকে, সেটার জন্য আমি সুনিশ্চিত করার জন্য একটা স্বাস্থ্য সুরক্ষা মানে আমার ওখানে একটা বক্স আছে, যে তাৎক্ষণিকভাবে যেন নারী তার ব্যবস্থা নিতে পারে। মানে এই জিনিসগুলো আমরা দেখেন, আমরা প্রত্যেকেই কিন্তু টেবিলে বসে খাবারটা খাচ্ছি, কিন্তু খাবারটা আসলে যেভাবে আসতেছে, যারা উৎপাদন করছে তারা যে আসলে কি পরিমাণ শ্রম এবং নিষ্ঠার সাথে এটা করে, তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না। আমি শুধু যে বিজনেস করছি তা না, তাদেরকেও মূল্যায়ন করার চেষ্টা করছি, যাতে আমাকে দেখে অন্যরাও শেখে। নারী উদ্যোক্তা সংস্থার প্রায় 2000 সদস্যের যে একটি টিম, সেখান থেকে মাসিক প্রদানকৃত টাকা দিয়ে কি আসলে পুরো পরিচালনা করা সম্ভব হয় কিনা? না, এটা আসলে পুরো পরিচালনা করা গত আসলে আমরা 5 বছর থেকে এটা করছি। আমাদের যেটা ওনারা সঞ্চয় প্রদান করে, এটার অনেক বেশি আমাদের খরচ হয়। সেই ক্ষেত্রে আসলে আমি বারবারই হচ্ছে যেটা বলছিলাম,
আমাদের এই প্রতিষ্ঠানকে এই জায়গা অবধি আনা পর্যন্ত আমাদের যে সেক্রেটারি আছেন আঞ্জুমানারা, উনি আমাদেরকে অর্থনৈতিকভাবেও যথেষ্ট সাপোর্ট করেছেন। ধরেন অনেক সময় দেখা গেছে যে এখন হয়তো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান হয়েছে, একদম নিজস্ব জায়গায়, কিন্তু একটা সময় ছিল যে আমরা অফিসের ভাড়াটা কিভাবে দিব এটা আমরা জানতাম না, মানে কোনো ব্যবস্থাই ছিল না। ধরেন সঞ্চয় উঠেছে ৩,০০০, আর ঢাকা শহরে একটা অফিস পরিচালনা করা, সব কিছু মেনটেন্স করা, দেখা গেছে যে আমাদের মান্থলি খরচ হয়েছে ২৫,০০০ টাকা। তো হ্যাঁ, সে ওই জায়গাগুলো সে সব সময় মানে আমাদেরকে সাপোর্ট করেছে, মানে সেও নারী হয়ে আমাদেরকে আসলে সাপোর্ট করার চেষ্টা করেছে। হ্যাঁ, এখন আমরা হয়তো তার এটা ব্যাক করেছি, তো কিন্তু সেই জায়গাগুলো তো আসলে কখনো ভুলে যাওয়া যাবে না যে আজকের এই প্রতিষ্ঠান এই জায়গায় আসার পিছনে আমাদের যে পরিমাণ শ্রম দিতে হয়েছে, পাশাপাশি পরিবারের পাশে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো, এটা আসলে অনেক কঠিন একটা বিষয়। আমাদের মানে অনেক কিছু আমাদের পোহাতে হয়েছে, মানুষের কথা। তারপরে যেহেতু নারী হয়ে কাজ করছি, সেটা তো আরও একটা বড় বিষয় যে আসলে আমরা কি আদৌ আসলে কাজ করছি, বা আদৌ এটার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, এরকম বিষয়টা ছিল। আচ্ছা, আপনাদের এই সংস্থার সাথে যারা আসলে যোগাযোগ করতে চান, তারা কিভাবে যোগাযোগ করতে পারেন? এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে মিরপুর ১-এ অবস্থিত, এটা লালকুঠিতে। আর আমাদের সাথে যেটা আমাদের অনলাইন আমাদের গ্রুপ রয়েছে, হ্যাঁ, এখানে যে শুধুমাত্র আমাদের যারা রেজিস্টারভুক্ত সদস্য তারাই কিন্তু না, আমাদের পুরো বাংলাদেশের অনেকেই এটাতে অংশগ্রহণ করতে পারে। তারা অনলাইনে তাদের প্রোডাক্টের ছবিগুলো দিয়ে তারা আমাদের এখানে মানে খুব সহজলভ্যভাবে এখানে তারা বিজনেসটা করতে পারে। পাশাপাশি অনেক নারী আছে, শুধুমাত্র যে আমরা রেজিস্টারকৃত নারীর জন্যই তাদেরকে সহযোগিতা করি, বিষয়টা এরকম না। আমাদের কাছে আসলে যখনই যে কোনো বিষয় আমাদের কাছে কেউ যদি সহযোগিতা চায়, আমরা হয়তো ওটা পারছি না, কিন্তু যারা পারবে তাদের সাথে হয়তো আমাদের পরিচয় আছে, আমরা তাদের সাথে তাদের পরিচয় করে দিই এবং চেষ্টা করি আসলে তাদের হচ্ছে একটা সমাধান করে দেওয়ার। যারা আসলে নিজের জায়গা থেকে এই ধরনের প্রচেষ্টা করার চেষ্টা করছে, নারী উদ্যোক্তাদের জন্য বলতে চাই, যারা নতুন কাজে যুক্ত হয়েছেন বা যোগ দেওয়ার হয়তো বা সাহস পাচ্ছেন না, আপনার জায়গা থেকে আপনি একজন সফল নারী হিসেবে তাদের জন্য কি পরামর্শ রাখবেন? আসলে আমি প্রথমে যেটা বলবো যে আমরা আসলে কেউ সফল না, আমরা প্রত্যেকেই আসলে সফলতার পথে হাঁটছি। আপনি দেখবেন যে আমরা মানে ভালোর থেকেও আমরা ভালো আশা করি। আপনি যখন মানে একদম প্রাইমারি লেভেল থাকবেন, তখন আপনার মনে হবে যে 5 বছরের একটা 5-এ আমার ভালো রেজাল্ট করতে হবে, তারপরে 8-এ, তারপরে এসএসসি, মানে আপনার কিন্তু জীবনের লক্ষ্য একটার পর একটা মানে অপূর্ণতা থেকেই যায়। হ্যাঁ, তো সেটাই মানে আমাদের প্রাপ্তির জায়গা থেকে আমরা বলবো না, আমরা জাস্ট বলবো যে মানে হাঁটতে হবে, কাজের জন্য হাঁটতে হবে, থেমে থাকা যাবে না, বাধা আসবেই। আর আপনাকে বুঝতে হবে বাধা আসা মানেই হচ্ছে যে আপনার এখানে কিছু না কিছু আছে, তা নাহলে আপনার এখানে এত বাধা আসবে কেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা রইল। আর এটিএন টেলিভিশনকেও অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাকে নারী উদ্যোক্তাদের বিষয়ে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।